শুনছেন গল্পের পঞ্চম পর্ব। আমার কানে চৌহান বা গাইডের কোনো কথাই ঢুকছিল না। আমি কেমন থম মেরে গিয়েছিলাম। মৃত্যুকে বড় কাছ থেকে দেখেছিলাম, কিন্তু আমার যতটা ভয় লাগার কথা আমার একেবারেই লাগছিল না। বরং এতক্ষণে যে ভয়ের চাদর আমার মনকে আবৃত করে রেখেছিল, আমার মন যেন এক অদম্য সাহস নিয়ে তাকে ধীরে ধীরে সরিয়ে বের করে আনছিল নিজেকে। চারপাশের দিকে তাকিয়ে কিরকম একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল। মাথার মধ্যে বারবার ফিরে ফিরে আসছিল ক্লাস 7-এ পড়া কবিগুরুর অন্যতম কবিতা। যখন ছোট ছিলাম এই কবিতার স্বরূপ উপলব্ধি করিনি, কিন্তু আজ হঠাৎ করেই যেন বুঝতে পারলাম শেষ দুটো লাইনের তাৎপর্য। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিখা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে, তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেম, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত? নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি। তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গুণী। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছ আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। সত্যি, মৃত্যুকে খুব কাছ থেকে দেখার পর মানুষের মধ্যে পরিবর্তন আসে অনেক। মৃত্যুর সাক্ষাৎকে উপলব্ধি করলে যেন মৃত্যু নিয়ে অহেতুক ভীতি তার চলে যায়। আজকে সেটা উপলব্ধি করলাম বড় স্পষ্টভাবে। মৃত্যুর থেকে বড় তখনই হওয়া যায় যখন মৃত্যুর একদম মুখ থেকে নিজেকে ফিরিয়ে আনা যায়। এই অনুভূতি সম্পূর্ণ নিজস্ব, ভাষাতে এর প্রকাশ করা মুশকিল। অদ্ভুত এক শূন্যতার মধ্যে মন ঢেকে গেছিল। কি হচ্ছে, কি হবে, সব কিছুকে পাশে সরিয়ে মন বারবার বলছিল পাহাড় আমাকে ডাকছে, আর তাকে সাড়া দেওয়া আমার কর্তব্য। চারিদিকে চৌহান, শুভদা বা বাকিদের গলাগুলো যেন সুদূর থেকে ভেসে ভেসে আসছিল আমার কাছে। ওরা সবাই চিন্তিত হয়ে পড়েছিল আমার জন্য। আমাকে বারবার জিজ্ঞেস করছিল আমি আদৌ ঠিক আছি কিনা। আমি চুপ করে রইলাম, অপেক্ষা করলাম দেহের ভিতর তৈরি হওয়া হঠাৎ অ্যাড্রিনালিনের পরিমাণটা কমিয়ে নেওয়ার, স্বাভাবিক করার চেষ্টা করা আমার দ্রুত পড়তে থাকা নিঃশ্বাস প্রশ্বাসকে। আমি ঠিক আছি, অসুবিধে নেই। এখন ক্র্যাম্পেন চেঞ্জ করার উপায় নেই, সুতরাং সেসব না ভেবে ওপরে ওঠা শুরু করা ভালো। আমি বলতে বলতে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলাম, বাকি সবার প্রচণ্ড বিস্মিত দৃষ্টিকে উপেক্ষা করেই। ঢালটা শেষ হতেই আমরা এসে দাঁড়ালাম মাঝের পাহাড়ের কাছে। দুটো পাহাড়ের মধ্যে উচ্চতার বেশ কিছুটা পার্থক্য থাকাতে আমাদের এই পাহাড়টা থেকে হাতের ওপর ভর দিয়ে দ্বিতীয় পাহাড়ে উঠতে হবে। এই অংশটা বেশ বিপজ্জনক। বরফ পুরো পাহাড়গুলো ছেয়ে আছে। দুটো পাহাড়ের মাঝের বেশ কিছুটা অংশ একটু খাদের মতো। যদিও খুব বেশি উচ্চতা নেই, তাও ভয় লাগছিল প্রচণ্ড। গাইড ছেলেটা অংশটা পেরিয়ে গিয়ে আমার দিকে হাত বাড়ালো। আমি এক মুহূর্ত নিচের দিকে দেখলাম। মাঝে খাদের মতো সরু অংশটাও বরফের জন্য কিরকম এক সুরঙ্গ মুখের সৃষ্টি করেছে, যেন মনে হচ্ছে কত কিছু লুকিয়ে আছে ওই দৃষ্টির আড়ালে থাকা অন্ধকার গহরে। নিচে মত দেখিয়ে, ইধার আইয়ে। ছেলেটা কথা বলল, সঙ্গে সঙ্গে আমার দিকে হাত বাড়িয়ে দিল। কিন্তু এবার আমি হাত ধরলাম না,
প্রায় লাফিয়ে ক্রস করলাম অজানা রহস্যের আধার সেই সুরঙ্গ মুখ। ছেলেটা হেসে উঠল। আমি ব্যাগটা পাশে ফেলে বসে পড়েই জল বের করলাম। বরফের ঠান্ডা স্পর্শ আমার প্যান্টের পিছন ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু আমার উঠতে ইচ্ছে করছিল না। আমি মাঝের পাহাড়ের সেই খোলা বারান্দার মতো অংশে বসে তাকিয়ে দেখছিলাম সামনের নিঃশ্বাসরুদ্ধ করা সৌন্দর্যকে। এই অপরূপ প্রকৃতি কি আদৌ এই পৃথিবীর কোনো অংশ, নাকি আমি পৃথিবী ছাড়িয়ে পাড়ি দিয়েছি অন্য কোথাও? নিচে লাল নীল সবুজ তাঁবুগুলো চোখে পড়ছিল। ওগুলো এখন আর দাঁড়িয়ে নেই। আজ আসার সময়ে সব তাঁবু খুলে বরফের ওপর রেখে আসা হয়েছে। নির্জন সাদা বরফের সমুদ্র মাঝে ওরা তখন তেষ্টা নিয়ে অপেক্ষা করবে পরবর্তী ট্রেকার আসার। ওগুলো খুলে না আসলে তুষারপাতের ফলে ওর ওপর বরফ জমে জমে বরফের ভারে ওগুলো ছিঁড়ে পড়তে পারে। পরশুদিন যেদিক দিয়ে উঠেছিলাম সেটা ঠিক এটার সোজাসুজি, অর্থাৎ আয়তকার মাঠের মাঝ বরাবর যদি একটা লাইন টানা হয়, সেই সব থেকে লম্বা ব্যাসের একদিকে আমি বসে আছি, আর ঠিক তার উল্টো দিকে আমরা উঠেছি পরশু। এতটা উঁচুতে উঠে আসার জন্য চারপাশের পাহাড়গুলোকে যেন অনেকটা কাছ থেকে দেখছি। এতক্ষণের মতো ঘাড় উঁচু করে দেখার দরকার পড়ছে না। সাদা বরফের মাঠের উপর সূর্যকিরণ পড়ে ঠিকরে উঠছে। আমার সানগ্লাসের কালো কাঁচের মধ্যে থেকে দেখার চেষ্টা করছিলাম সেই সূর্যের বিকিরণ। চলিয়ে ম্যাডাম, দের হো যায়গি, वो लोग आएंगे सारे। ছেলেটার কথাতে আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম ওরা সবাই এই পাহাড়ে চলে এসেছে। এগিয়ে আসছিল ওরা আমার দিকে। আমি উঠে ব্যাগটা কাঁধে নিলাম। প্যান্টের পিছনের অংশটা বেশ ভিজে বলে ঠান্ডা লাগছিল, কিন্তু ব্যাগটা বেশ চওড়া হওয়ার জন্য আমার প্যান্ট ঢেকে গেছিল। আমি ওদের আমার কাছে আসার আগেই হাঁটতে শুরু করলাম। এখন বরফ বেশ গভীর, কোথাও কোথাও হাঁটুর ওপর অবধি ঢুকে যাচ্ছিল। চড়াই শুরু হয়ে গেছে, আমাদের শরীর বেশ হেলে গেছে ওই বরফের ঢালু বারান্দা বেয়ে উঠতে। এটা আমাদের নিয়ে যাচ্ছে মিডল ওয়াটারফলের দিকে। ওখান থেকে ডান দিকের পাহাড় ধরে আমরা উঠবো আপার ওয়াটারফলের দিকে। ক্রাম্পন দিয়ে আলাদা করে লাথি মারার দরকার পড়ছে না। প্রচন্ড বরফের গভীরতার জন্য এমনি পা গেঁথে যাচ্ছে বরফে। আমি চারপাশের দিকে না তাকিয়ে শুধু পায়ের দিকেই মনটা দিতে চেতাম, কিন্তু কি মনে হলো জোর করে মুখ তুলে তাকালাম সামনের দিকে। গাইড ছেলেটা আইস অ্যাক্স নিয়ে রাস্তা বানাচ্ছিল, আর আমাদের দুপাশে প্রায় কোমর অবধি বরফ। ছেলেটা বারবার সতর্ক করছে তার বানানো রাস্তার বাইরে যেন আমরা না যাই। সামনেই রাস্তাটা ধাক্কা খেয়েছে একটা পাথরের ছোট্ট দেওয়ালে, যার পাশ থেকে নামছে মিডল ওয়াটারফল। গাইড এগিয়ে এলো। সামনের একটু চড়াই উঠেও ও মাথা নিচু করে নিল, কারণ এই পাহাড়টা থেকে ডান দিকের পাহাড়টা জুড়েছে যে অংশ সেটা বেশ সরু। তার দুপাশের বরফের তীক্ষ্ণ ঢাল আর ওপরের দিক থেকে পাথরের পাঁচিল নেমে আসার জন্য সোজা হয়ে দাঁড়াতে পারবে না মানুষ। মাথা ঝুঁকিয়ে ওই প্রচন্ড সরু ঢাল দিয়ে এগিয়ে যেতে হবে। গাইড ছেলেটা সাবধান করলো সবাইকে এই অংশটা খুব সাবধানে পেরোনো যায় যেন। তারপর আমাকে ইশারা করে উঠে আসতে বলল। ও এগুলো বড় সাবধানে। আমি একটু চড়েই মাথা ঝুঁকিয়ে কোমর থেকে ঝুঁকে হাঁটতে শুরু করলাম। পাথরের গায়ে যেখানে বরফের আস্তরণ পড়েনি সেখানে ছোট ছোট ঘাসের মতো লতানো গাছগুলো জন্মেছিল। ওপর থেকে জলপ্রপাতের চুঁইয়ে পড়া জলে সেগুলো বরফ হয়ে জমেছে। লম্বা লম্বা আঙুলের মতো বরফের মধ্যে সেগুলো ফসিলের মতো জমেছিল। হয়তো এরা এভাবেই জমে থাকবে। পৃথিবী চলবে ঝড়ের গতিতে, প্রযুক্তির উন্নতি ঘটবে, মানুষ হবে আরো আধুনিক, কিন্তু এরা এভাবেই জমে থাকবে বরফের ঠান্ডা অনুভূতিকে নিজেদের দেহের উপর জড়িয়ে নিজেকে ফসিল করে তোলার লক্ষ্যে। ওই অংশটুকু ক্রস করেই আমরা এসে দাঁড়ালাম আসল চড়াইয়ের সামনে।
ডান দিকের পাহাড়টার ঢাল শুভ্র বরফের আস্তরণ গায়ের ওপর নিয়ে দাঁড়িয়ে আছে নতুন অতিথির আগমনে। সবাই এসে দাঁড়িয়েছিল আমার পিছনে। এবারে এক এক করে উঠবো আমরা। শরীর এখন অনেকটা হেলে গেছে। রোদ এখন খুবই তীব্র। এই প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার মধ্যেও বেশ গরম লাগছিল। এতক্ষণের উত্তেজনা, বিপদ আর রোদের জন্য ইন্ডিয়ান হাইক্স উঠতে শুরু করেছে নিচ থেকে। ওদের ছোট ছোট বতেপুটুর মতো দেহগুলো নড়ছে। গাইড ছেলেটা চড়া শুরু করলো, পিছনে আমরা। চড়াই এখন বেশ। এক পা দুপা হেঁটে থমকে যাচ্ছি। ক্র্যাম্পেন আটকে যাচ্ছে গভীর বরফে। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম চারিদিক। যেখানে চোখ যাচ্ছে শুধুই সাদা। এত বরফ, এত ঠান্ডা, কিরকম বিরক্তি লাগছে। রুপিন বড় সুন্দর একটা ট্রেক, কিন্তু সাদা বরফের জন্য অন্য কোনো সৌন্দর্য উপলব্ধি করার সুযোগ হচ্ছে না। না চোখে পড়ছে রং বেরঙের ফুল, না এই পাহাড় আর সবুজ ঘাসে ঢাকা মাঠ। শুনেছি শুধু লোয়ার ওয়াটারফল ক্যাম্প থেকে এই পাহাড়ের ঝর্ণাগুলো দেখতেই লোকজন আসে এই ট্রেকে। এত অপরূপ সে দৃশ্য, কিন্তু আমরা সাদা ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার চিন্তাধারা আমাকে কোথায় টেনে নিয়ে যেত আমি জানি না, কিন্তু একটা প্রচণ্ড শব্দে ঘোর ভাঙল আমার। পাহাড়ের উঁচু থেকে একটা বজ্রগম্ভীর শব্দ চারিদিকে আলোড়ন তুলে দিল। সবাই চমকে উঠল পলকে। চারিদিকের রৌদ্রের চোখ ধাঁধানো উপস্থিতির মাঝে এতটাই বেমানান এ শব্দ যে আমরা নিজের অজান্তেই দেহের পঞ্চ ইন্দ্রিয়কেও জাগিয়ে তুললাম শব্দের উৎস সন্ধানে। কয়েক মিনিটের জন্য আমাদের স্থানুগত করেছিল যে শব্দ, তা যেন হঠাৎ সৃষ্টি হয়েই শব্দের প্রতিবিম্বের আলোড়ন তুলে আলোড়িত হতে থাকলো পার্শ্ববর্তী পাহাড়গুলোর কঠিন দেহে ঘা খেয়ে। शायद बर्फ गिरा, आप लोग चलिए, रुकिए मत। ছেলেটা আমাদের সতর্ক করেই উঠতে শুরু করলো। বেশ কিছুটা ঢাল উঠে গেছিলাম। আমি পিছনে যাওয়ার জন্য অবিনাশদা আর প্রোকে সামনে যাবার জায়গা দিলাম, বেশ বিপজ্জনকভাবে ঝুঁকে, কারণ হঠাৎ করেই প্রোয়ের শ্বাসকষ্ট হচ্ছিল। গাইড ছেলেটা ওর হাত ধরে ওঠানোর চেষ্টা করছিল। সুমন প্রো ব্যাগটা ওর কাঁধ থেকে নিজের কাঁধে নিল, কারণ সুমনের থেকে প্রোয়ের ব্যাগটা অনেক বেশি ভারী ছিল। প্রো হঠাৎ করেই যেন অসুস্থ হয়ে গেছিল। গাইড ছেলেটা দু তিনবার বলল অক্সিজেন দিতে লাগবে কিনা। প্রো বারণ করলো। ও হাত নেড়ে বলল ও উঠে যাবে। প্রথমে গাইড ছেলেটার সাথে প্রো উঠছিল, তারপর সুমন, তারপর অনিমেষদা, আমি, রিতম, শুভদা এবং সব শেষে চৌহান আর রাজেন্দ্রজি। পর্টার ভাইরা আগেই উঠে গেছে আমরা ট্রেক শুরু করার। উপরে ক্যাম্প করার জন্য প্রো কষ্ট হচ্ছিল, তাই আমরা অনেক আস্তে উঠছিলাম। কিন্তু সেই ঢালে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর। শুধুমাত্র নিঃশ্বাসের কষ্টই যে হচ্ছিল সেটাই না, ঋণ ঋণে একটা ভয়ের পরত আমাদের চারপাশে ঘিরে ছিল, যেন সেটা সুযোগ খুঁজছিল আমাদের কোনো দুর্বল মুহূর্তে আমাদের মনের চারপাশে অক্টোপাসের মতো জড়িয়ে ধরার। এবার শুরু হলো পরের বিপদ। অনিমেষদার পা স্লিপ খেলো হঠাৎ। আমি সতর্ক ছিলাম। আইসেস্টিক শক্ত করে ধরে নিজের দু পায়ের ওপর সহ্য করে নিলাম অনিমেষদার দেহের ভার। আমাকে নিজেকে আটকে রাখতেই হলো, কারণ আমার পিছনের ঢালে রিতম, শুভদা আর চৌহান, রাজেন্দ্রদীপ দাঁড়িয়ে। আমি পড়লে ওরাও গড়িয়ে নামবে। আর এই পাহাড়টা চড়ার সময়ে বেশ কিছু বড় বড় পাথরকে বরফের মাঝ থেকে মুখ উঁচু করে থাকতে দেখেছি। ওগুলো কোনটা লাগলে সরাসরি ওপরে চলে যাব খাদ থেকে গড়িয়ে নামার আগেই। আমি অনিমেষদাকে সতর্ক করলাম, দাদা সাবধানে। বেশি কথা বলার ক্ষমতা ছিল না ওই ঠান্ডা আর পরিশ্রমে। দাদা নিজেও খুব লজ্জিত হয়ে গেছিল, কারণ তার দেহের ভার নিজের ওপর নেওয়া খুব সুখকর ছিল না আমার জন্য। কিন্তু আমরা সবাই জানি এই সব হতেই পারে। পাহাড়ে কে কিভাবে বিপদে পড়বে কেউ জানে না। এক মুহূর্ত যেন দীর্ঘ হচ্ছিল।
অনেক সময় নিচ্ছিল, আমাদেরও দাঁড়াতে হচ্ছিল অনেকক্ষণ। প্রায় অনেকটা উঠে এসেছি, একটু উঁচুতেই একটা ছোট্ট বারান্দার মতো সৃষ্টি হয়েছে। ওইটুকু উঠতে পারলে কিছুক্ষণ বসা যাবে ওখানেই। তখনই যেটার ভীতি লাগছিল সেটাই হলো। একটু বসার কথা চিন্তা করে মুহূর্তের যে খুশিটা আমাকে আচ্ছন্ন করেছিল, তার জন্য আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম। আর তার জন্যেই হঠাৎ করে ক্র্যাম্পে না আটকানোর জন্য আমি স্লিপ খেলাম এবং আমাকে চিন্তার মুহূর্ত মাত্র সুযোগ না দিয়ে আমার দেহ গড়িয়ে নামছিল বরফের ঢালে। আমি হাতের পায়ের সমস্ত পেশিকে ব্যবহারের চেষ্টা করছিলাম নিজেকে গড়িয়ে পড়া থেকে নামতে। এই পাহাড়ের অংশটা খুব কম চওড়া হলেও প্রচুর পাথরের উপস্থিতি একে বিপজ্জনক করে তুলেছিল। ক্র্যাম্পেন খারাপ হওয়ার জন্য বরফের মধ্যে পা আটকাতে পারছিলাম না। বিশেষ করে প্রচন্ড জোরে স্লাইড করছিল দেহ। আমি ওদের উৎকণ্ঠিত মুখগুলো দেখতে পারছিলাম। চৌহান আর ছেলেটা নামছিল আমাকে ধরার জন্য। রিতম চিৎকার করে স্লাইড করার জন্য রেডি হচ্ছিল, কিন্তু আমার তখন মাথাতে একটাই কাজ করছিল, পা কোথাও গাঁথতে হবে। স্লাইড করার মধ্যেই আমি বারবার চেষ্টা করছিলাম লাথি মারার বরফে, কিন্তু পারছিলাম না। কিন্তু ভগবান সম্ভবত আমার কপালে মৃত্যু লেখেনি এত তাড়াতাড়ি, তাই জন্যেই বেঁচে গেলাম। এবং আমার বেঁচে যাওয়া কোনো মিরাকেলের থেকে কম ছিল না। আমার ডান পার পাতা হঠাৎ করে একটা গর্তে পড়ে মুচকে গেল। যন্ত্রণার ঢেউ আমাকে পাগল করে তোলার আগেই আমার অবচেতন মনের বাঁচার ইচ্ছের তাগিদে আমার সচেতন মন দেহের প্রতিটি অংশকে জাগিয়ে তুলল। আর তখনই তার জন্যেই আমার বাঁ পায়ের গোড়ালির কাছে অবস্থিত সবথেকে শক্তিশালী টেন্ড আকিলিসকে কাজে লাগিয়ে আমি জোরে লাথি মারলাম বরফের দেওয়ালে। অনেকটা ঝুলন্ত অবস্থাতে আমি আটকে গেলাম। আমার সারা দেহ ঘামে ভিজে গেছিল। পিছলে যাওয়া হাতের মধ্যে আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ছিল নিজেকে ধরে রাখা, কিন্তু আমি পড়লাম না। আর তখনই দেখলাম আমার পাশের পাহাড়টা দিয়ে গড়িয়ে নামছে মূর্তিমান বিভীষিকা, পাহাড়ের সব থেকে বড় বিপদ, অভলাঞ্চ বা বরফের স্রোত। এতক্ষণ যতটা না শিহরণ জেগেছিল বিপদের স্বরূপ উপলব্ধি করে, তার থেকেই বেশি ভয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা হয়ে গেল। আমি যদি না আটকাতাম তাহলে আমার দেহ গড়িয়ে নামতো ওই মৃদু গতিতে এগিয়ে আসা মূর্তিমান মৃত্যুর গহ্বরে। তারপর টনটন বরফের প্রচন্ড চাপে আর অক্সিজেনের অনুপস্থিতির জন্য আমি সত্যিই পৃথিবীর বুকে থাকা এই স্বর্গের মধ্যে ঘুমিয়ে যেতাম বড় নিশ্চিন্তে। সবাই হাঁপাচ্ছিল ওই চাতালে বসে। আমাকে চৌহান আর ছেলেটা উঠিয়ে আনার পর যতটা না কুশল প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, তার থেকে অনেক বেশি তিরস্কারের বন্যা বয়ে গেছিল। এত অসতর্ক কেন তুই? সবকিছু খেলা নাকি? যদি কিছু হয়ে যেত তোর, কোথায় থাকে তোর মন? আমি চুপ করে শুনছিলাম সবার তিরস্কার, কিন্তু কোথাও গিয়ে ধ্যান ভাঙলো আমার। হ্যাঁ, আমি ইচ্ছে করে পড়ে গেছিলাম। খুশি হয়েছ? এটাই শুনতে চাইছিলে না? আমার খুব অভালাং সামনে থেকে দেখতে ইচ্ছে করছিল, তাই গড়িয়ে নেমে গেছিলাম। খুশি তো এবার? তুই এভাবে কথা বলছিস কেন? আমরা কি তোর খারাপ চাই? শুভদা একটু আঘাত পেয়েই বলল, দাদা, কখনো কখনো ভালো চাওয়াও খারাপের থেকে বেশি হয়, বিশ্বাস করো। তারপর শুভদা আর বাকিরা চুপ করে গেছিল। সত্যি কখনো কখনো মানুষের অতি ভালো চিন্তাও প্রভাবিত করে ভালোবাসার মানুষগুলোকে। রিতম আমার পাশেই বসেছিল। জলটা খেয়ে আমার দিকে বোতল বাড়িয়ে দিল। আমি নিঃশব্দে জলটা খেয়ে নিলাম। মিতা, আজকে তোমাকে একটু বেশি চুপচাপ লাগছিল, কি হলো? আমি দীর্ঘশ্বাস ফেললাম। জানি না রিতম, অদ্ভুত এক মায়া ধরা আচ্ছন্ন ঘোরের মধ্যে আসছিলাম আজকে। আজ মনে হচ্ছে আমি কি বোকা, এতদিন আকাশের মতো একটা ছেলেকে সহ্য করেছি শুধু সমাজের ভয়ে। ও চুপ করে রইল আমাকে বলার সুযোগ দিয়ে। আমরা মেয়েরা সত্যি বাসা বাঁধতে চাই যেন। কেউ একজন শুধু আমার থাকবে,
আমার একটা ঘর থাকবে, হোক না সেটা ছোট, কিন্তু সেটা আমার হবে, আমার স্বামী, আমার বাচ্চা। এই আমার সীমারেখার গণ্ডির মধ্যে কাউকেই অধিকার দিতে চাই না। তাই তো দেখো, কত অপমান সহ্য করে মেয়েরা ঘর করে, অজান্তেই তারা মেয়ে থেকে মা হয়, স্ত্রী হয়, বৌমা হয়। তারপর সব কিছু সহ্য করে সন্তানকে বড় করার পর সে চমকে উঠে দেখে তার অধিকার করা সংসারের নতুন অতিথির আগমন। বিশেষ করে এটা ছেলের বউয়ের ক্ষেত্রে হয়। মেয়েদের ছেলে সন্তানের প্রতি এক অদ্ভুত টান থাকে, একইভাবে যেমন ছেলেদের মেয়ে সন্তানের প্রতি। দেখবে এই শাশুড়ি বউদের ঝগড়াগুলোর বেশিরভাগের কারণ কিন্তু মেয়েদের এই আধিপত্য বিস্তার মানসিকতা। রিতম এবার বাধা দিল। মিতা, আমার মনে হয় তুমি নিজে কি বলতে চাইছো সেটা ভুলে অন্য কিছু বলছো। ও হাসতে হাসতে বলল, না গো, এটাই শুধু বোঝানোর চেষ্টা করছি মেয়েরা কেন এত সহনশীল হয়। কারণ তারা নিজের ছোট এলাকার বাইরে বেরোতেই পারে না। তারা নিজেদের অনুভূতিগুলোকে ওই গণ্ডির মধ্যে আটকে দিতে চায়। তার জন্য এত ভীতি আসে সমাজের প্রতি, কে কি বলতে তার প্রতি। কিন্তু সমাজ আসলে কি? মানুষের গোষ্ঠীগত সম্মেলন ছাড়া আর কিছু কি? সমাজ কেন গঠিত হয়? মানুষকে ভালো থাকতে সাহায্য করার জন্য তো। তবে মানুষ কেন সমাজকে নিয়ে এত ভাবে? নিজের অনেক ইচ্ছা অনিচ্ছা বিসর্জন দেয় শুধু সমাজের নামে, সেটা কি ঠিক? আজ এত রেপ, পুলিশের কাজ অবধি পৌঁছতে পারে না সমাজের ভয়। বেশি বয়স্ক অবধি মেয়েরা পড়লে সমাজ নিজের নিজের বিশাল বড় নাক গলাতে চলে আসে। বিয়ের পর পণের অত্যাচার, বধূ নির্যাতন, বধূ হত্যা, বেকার ছেলেদের উপদেশের নামে মানসিক নির্যাতন চুপ করে সহ্য করতে কে বলে? সমাজ। সমাজ। মিতা, আমার মনে হয় এবার ওঠা উচিত। আর বেশি বাকি নেই। আকাশ কিছু কালো করেছে, তুষার ঝড় শুরু হলে বিপদ হবে। আমি উঠে দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গে ও কথা বলল, তোমার প্রতিটা কথাই ঠিক মিতা। তবে কি জানো, শুধু মেয়েরা না, ছেলেরাও সম্মুখীন হয় সমাজের নিয়মের। আমার কথাই দেখো। ও গলার স্বরে মিশে যাওয়া কষ্ট, গ্লানি আমি অনুভব করতে পারছিলাম যেন। কিন্তু আমি কোনো উত্তর দেওয়ার আগেই রাজেন্দ্রজির গলার স্বর আমাদের জমিয়ে দিল। পারতার মর গয়া বলতে বলতে নামছিলেন উনি। টেন্টের সামনে এসে রিতম বলল, মিতা, এসে গেছি, একটু মাথা নিচু করো। আমি চোখটা আরো জোরে বন্ধ করে রিতমের হাতটা শক্ত করে ধরে বসে পড়লাম। বরফের শীতল স্পর্শ বয়ে গেল আমার শরীর দিয়ে। আমার দেহের আঙুলগুলোর মধ্যে থাকা নার্ভগুলো নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে আমার স্পাইনাল কর্ড দিয়ে পাঠিয়ে দিচ্ছিল মাথার বিভিন্ন অংশে। তাতেই আমি অনুভব করলাম বরফ চোখ সম্পূর্ণ বন্ধ করেও। রাজেন্দ্রজির কাছ থেকে কথাটা শোনার পর আমাদের দেহে শিহরণ খেলে গেছিল। কি করব বুঝে উঠতে পারিনি কেউই। শুধু অনেক তাড়াতাড়ি চড়েছিলাম বাকি চড়াই, কিন্তু শেষ মুহূর্তে আবার বিপদ হলো। গাইড ছেলেটা তাড়াহুড়ো করতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ার জন্য ওর চোখের সানগ্লাস খুলে সামনে পড়েই একটা পাথরে লেগে ভেঙে গেল। ওর সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল। চৌহান এগিয়ে এসেছিল। क्या किया तूने? अभी कैसे करेंगे चढ़ाई? ऐसे ही मुश्किल कम हो रहा था कि तुम अभी ये कर दी। ছেলেটা লজ্জার বশে চুপ করে গেল। বরফে সানগ্লাস ছাড়া চলাই যায় না। বিশেষ করে সূর্যের আলো বরফের উপর ছিটকে পড়ার জন্য যে বিকিরণ হয় তা সামরিকভাবে অন্ধ করে দেবার জন্য যথেষ্ট যে কোনো মানুষকে। আর বেশিক্ষণ সে যদি ওদিকে তাকিয়ে থাকে তাহলে স্নো ব্লাইন্ডনেস বা অন্ধত্বের শিকার হতে পারে সে। সবাই চুপ করে গেছিল। কি করা উচিত কেউই বুঝতে পারল না দেখে আমি এগিয়ে গেলাম। আমি সবার উৎকণ্ঠিত দৃষ্টির মধ্যে নিজের সানগ্লাস খুলে এগিয়ে দিলাম চোখ বন্ধ করেই। क्या कर रहे हैं मैडम? চৌহান অবাক হয়ে আমার হাতটা ধরে নিল। আমি অনুভবে বুঝলাম ওর অবাক কণ্ঠ।
মিতা, কি করছিস তুই? চোখটা নষ্ট করতে চাস নাকি? শুভদা বলে উঠল। বাকিদের উৎকণ্ঠিত গলায় একই প্রশ্ন আসছিল উঠে, কিন্তু আমি অবিচল রইলাম। কাউকে না কাউকে দিতে হতো দাদা, আমার অসুবিধে নেই। আর আমাদের ক্যাম্পে যাওয়া জরুরি এখন, যত তাড়াতাড়ি সম্ভব। আমি কথাগুলো বললাম জেদের গলাতে। ওরা কেউ কিছু বলল না। চোখ বন্ধ থাকাতে আমি দেখতে পারছিলাম না ওদের চোখের দৃষ্টি, কিন্তু ওদের গলা থেমে গেছিল, সম্ভবত আমার জেদ ভুল না বুঝতে পেরে। রিতম এগিয়ে এসে আমার হাত ধরল। আমি ওর হাতের স্পর্শে বল পেলাম মনের মাঝে। রিতম আমার হাত শক্ত করে ধরে নিল নিজের হাতের মধ্যে। আমার মনে হয় মিতা ঠিকই বলেছে, কাউকে চশমা খুলতেই হতো। ও মনে করেছে সেটাও পারবে, আর আমার মনে হয় এমন কিছু রাস্তাও নেই বাকি যে যাওয়া যাবে না। আমি ওকে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আমি মনে মনে হাসলাম। ও প্রথমবার নিজের সিদ্ধান্ত নিল ট্রেক করতে আসার পর। ও বেরিয়ে আসছে নিজের জড়তা থেকে, এটা বড়ই ভালো। ও আবার বাঁচতে চাইছে খুশি হয়ে, নিজের মতামতের উপর নির্ভর করে, আর লোকের মতামতকে পাত্তা না দিয়ে। বাকি কেউ কিছু বলল না শুনলাম, শুধু গাইড ছেলেটার লজ্জিত গলা শুনলাম, থ্যাঙ্কস ম্যাম। আর ওর গলার শব্দ আন্দাজ করেই হাসলাম। টেন্টে ঢুকে বসে আমি ওকে বললাম, চেন। ও বুঝতে পেরেই চেনটা টানলো তাঁবুর গেটের, কারণ আমি চোখ খুলতে পারতাম না চেনটা না টানলে। আমি এতক্ষণ চোখ খুললাম, প্রায় 20 মিনিট আমি চোখ বন্ধ করে হেঁটেছি। ও হাসছিল। ঠিক আছো মিতা? আমি হাসলাম, থ্যাঙ্কস। ওটা আমাদের তোমাকে বলা উচিত। তুমি নিজের চশমা খুলে দেওয়ার সাহস তো দেখিয়েছ, যেখানে আমরা সবাই চুপ করে দাঁড়িয়েছিলাম। আমি হাসলাম শুধু। কি হয়েছে জানতে পারলে? মারা গেল কি করে ছেলেটা? ও ঘাড় নাড়ল। আমি তোমাকে ধরে নিয়ে আসছিলাম, ওদিকে মন দিতে পারিনি। একটু অপেক্ষা করো, আমি জেনে আসছি। আমি কিছু বলার আগেই ও টেন্টের চেন খুলে বেরিয়ে গেল। এই টেন্টগুলো বেশ বড় নিচের গুলোর থেকে, আর অনেকটা মজবুত। আপার ওয়াটারফল অনেকটা একটা কড়ার মতো, মাঝের অংশটা গর্ত মতো, আর তার চারপাশে ঘিরে বিশাল বিশাল পাহাড়। এই গর্তের মধ্যে আমাদের তাঁবু করা, কিন্তু আপার ওয়াটারফল অনেক বিপজ্জনক লোয়ার ওয়াটারফলের থেকে, কারণ এখানে মাঝের অংশটা খুব কম, তাই যে কোনো সময়ে বরফের নিচে তলিয়ে যেতে পারি তাঁবু সমেত। আমি তাঁবুর দেওয়ালের দিকে তাকিয়েছিলাম এক দৃষ্টে, কতক্ষণ জানি না, তবে যতক্ষণ না রিতম আবার ঢুকেই দরজা বন্ধ করে দিল। ও ভীষণ উৎকণ্ঠিত ছিল। মিতা, এক্ষুনি রেডি হও, নিচে নামতে হবে। আমি থমকে গেলাম। মানে কি বলতে চাইলো ও? মিতা, মিতা চোখ খোলো, চোখ বন্ধ করো না। রিতম ঝাঁকাচ্ছিল আমাকে। আমার বিরক্তি লাগছিল, ভীষণ ঘুম পাচ্ছিল। ও আমার ঘুম ভাঙিয়ে দিচ্ছিল। আমি ওকে হাত দিয়ে সরাতে গেলাম, কিন্তু ও আরো শক্ত করে আমার হাতটা সরিয়ে নিল। মিতা প্লিজ, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু চোখটা খোলো। এই সময়ে ঘুমিয়ে পড়লে আরো কম অক্সিজেন পাবে, প্লিজ। ও বারবার আমাকে উঠিয়ে বসিয়ে দেবার চেষ্টা করছিল। আমি ততবারই শুয়ে পড়ছিলাম। আমার হঠাৎ কান্না পাচ্ছিল। আমি হঠাৎ করে উঠে বসে রিতমকে জড়িয়ে ধরলাম। রিতম অবাক হলেও আমাকে সরিয়ে দিল না, আরো জড়িয়ে ধরলো নিজের কাছে। আমি আছি মিতা, শুধু তুমি ঘুমিয়ে যেও না। বাইরে প্রচন্ড তুষার ঝড়ের জন্য ওর সব শব্দ আমার কানে না এলেও ওর গলার উষ্ণতা আমাকে ছুঁয়ে গেল। তখন রিতম হঠাৎ করে নেমে যাওয়ার কথা বলতেই আমি কিরকম ভ্যাবাচাকা খেয়ে গেলাম। মিতা, দেরি করো না। ও নিজের প্যান্টের পকেট থেকে আমার সানগ্লাস বের করতে করতে বলল, অবস্থা খুব খারাপ। রুপিনের ওপর এত আবহাওয়া খারাপ যে ছেলেটা উল্টো দিক থেকে ফেরার সময় ওখানে আটকে মারা গেছে। ভাবতে পারছো? ওরা প্রতিদিন পাহাড়ে চড়ে, ওরা মারা গেছে। মানে কি বিপদ আসছে। কিছুক্ষণের মধ্যে এখানেও আবহাওয়া খারাপ হবে। আর ও দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সব থেকে বড় ব্যাপার, ওর মৃত্যুর জন্য, ভীতির জন্য বাকি পর্তররাও উল্টো দিকে নেমে গেছে। আমাদের কাছে কোনো স্লিপিং ব্যাগ নেই, সব ওদের কাছে ছিল। কি? আমি অবিশ্বাসের গলাতে বললাম, এই প্রচন্ড ঠান্ডাতে স্লিপিং ব্যাগ না থাকলে এমনিই মরে যাব।
সেই জন্য চৌহান আর বাকিরা কথা বলে ঠিক করলো এক্ষুনি নিচে নামা হবে। এরপর যদি আবহাওয়া খারাপ হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে, আর বরফ বেশি পড়লে ওই ঢাল দিয়ে নামতে পারবো না। আমি একটু আগের ঘটনা মনে করে শিউরে উঠলাম। আবার ওই পথ দিয়ে নিচে নামতে হবে? কিন্তু মানুষ ভাবে এক, হয় আরেক। সবাই রেডি হয়ে বেরোনোর একটু আগেই হঠাৎ করে চারিদিক অন্ধকার করে এলো এবং কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড হাওয়া শুরু হলো। আমরা দুজনেই তাড়াতাড়ি টেন্টে ঢুকে চেন টেনে নিলাম। তুষার ঝড়ের তীব্রতা মারাত্মক ছিল। লোয়ার ওয়াটারফল অনেকটা বড় থাকায় হাওয়াটা কোনো বাধা পাচ্ছিল না, কিন্তু এখানে চারিদিক উঁচু উঁচু পাহাড় থাকাতে খুব ছোট অংশের মধ্যে হাওয়াটা ঘুরছিল বলে ঝড়ের তীব্রতা মারাত্মক ছিল। এ ঝড় নিচেও দেখিনি। স্লিপিং ব্যাগ না থাকাতে প্রচন্ড ঠান্ডা কাঁপিয়ে দিচ্ছিল, যেমন তেমনি হঠাৎ করে আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। আর এই লক্ষণ খুব খারাপ, কারণ আমি বুঝতে পারছিলাম আমার মাথাতে অক্সিজেন কম যাচ্ছে, তার জন্য এত ঘুম পাচ্ছে আমার। সব বুঝেও নিজেকে শক্ত করে ধরে রাখতে পারছিলাম না। এক অদ্ভুত মাদকতার মধ্যে হারিয়ে যাচ্ছিলাম আমি। মৃত্যুর অনুভূতির ঊর্ধ্বে যদি কোনো অনুভূতি হয়, তবে আমি যেন সেই স্বর্গীয় অনুভূতির দরজায় কড়া নাড়ছিলাম। আমার ভীষণ ভালো লাগছিল। মদের নেশা যেমন ধীরে ধীরে নার্ভকে আচ্ছন্ন করে তোলে নিয়ে যায় ইউফোবিয়া বা চরম তৃপ্তি দশার দিকে, তেমনি আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল যতক্ষণ না ও আমাকে ধরে ঝাঁকাতে শুরু করলো। আমি কাঁদছিলাম ওকে জড়িয়ে ধরে, কেন জানি না, কিন্তু একের পর এক কান্নার ঢেউ আমাকে নাড়িয়ে উঠে আসছিল। রিতম সম্ভবত বুঝতে পারছিল আমার মনের অবস্থা, তাই আমাকে কাঁদতে দিচ্ছিল নিঃশব্দে। সে যে কি অদ্ভুত অনুভূতির সাগরে আমি ভেসে যেতে চাইছিলাম আমি জানি না। শুধু এটা জানি রিতম শক্ত করে ধরে রেখেছিল আমার হাত, যাতে আমি ওর হাত ছাড়িয়ে ভেসে যেতে না পারি আমার অবচেতন মনের সমুদ্রের মধ্যে, কারণ তখন আমাকে বাস্তব জগতে ফিরিয়ে আনা মুশকিল হয়ে যেত। আমি বড় আবেশে ভরা গলাতে রিতমকে বললাম, তুমি এখনো কেন আমাকে বলছো না? কিসের জন্য তোমার এত কষ্ট? কি এমন ঘটেছিল তোমার অতীতে যার জন্য তুমি এত কষ্ট পাও আজও? রিতম দীর্ঘশ্বাস ফেলল। মিতা, তুমি এখন স্বাভাবিক অবস্থাতে নেই। যখন স্বাভাবিক হবে আমি অবশ্যই বলবো। না, আমি এখনই শুনতে চাই। আমি জেদের গলাতে বললাম। এখন জেদ, এত আবেগ কোথা থেকে আমার মধ্যে আসছিল আমি জানি না, তবে সম্ভবত চারিদিকের প্রচন্ড ঠান্ডা এবং উচ্চতার জন্য অক্সিজেনের অনুপস্থিতি আমার ফুসফুসের অ্যালভিওলাইগুলোর ক্যাপিলারিগুলোর থেকে ব্লাড ভেসেলের মধ্যে যেতে পারছিল না আমার দেহের প্রয়োজনীয় অক্সিজেনকে, এবং সেই জন্যই আমার মস্তিষ্ক ঘটছিল অক্সিজেনের অভাব, যার জন্য আমি এক অদ্ভুত অনুভূতির সাগরে ভেসে যাচ্ছিলাম। তার কতটা যে সচেতন মন আর কতটা অবচেতন আমি নিজেও বুঝতে পারছিলাম না। I was raped. আমি চমকে উঠলাম রিতমের কথা শুনে। আমার এতক্ষণের মানসিক অবস্থা হঠাৎ করে যেন কেটে গেল। কি বললে তুমি? রিতম কোনো উত্তর না দিয়ে অনেকক্ষণ চুপ করে রইল, যেন স্বচ্ছ সুন্দর জলের তলায় জমা পাঁকগুলো হঠাৎ জলে আলোড়ন তোলার ফলে উপরে উঠে ঘোলাটে করে দিচ্ছিল সেই সুন্দর দেখতে জলটাকে। আমার প্রশ্নে ওর মনের মধ্যে জমে থাকা পাকের মতো নোংরা স্মৃতিগুলো উঠে ওর বেশি খুশি হতে থাকা মনটাকে কর্দমাক্ত করে দিচ্ছিল। আমি চুপ করে গেলাম, অথবা আরো বলা ভালো, আমি চুপ হতে বাধ্য হলাম, কারণ কোনো ভাষা আমার জিভের ডগাতে আসছিল না। আর অনেকক্ষণ থেমে রিতম বলছিল ওর অতীতের এক নগ্ন কাহিনী। আমি শুধু নির্বাক হয়ে শুনছিলাম এক বাক্সবন্দি দুঃখের নির্মম ইতিহাস। আমাদের গ্রামের বাড়িটা বেশ বড় ছিল, লোকজন লতাপাতায় আত্মীয় ভর্তি। আমার বাবা ওই বাড়ির কোনো সদস্য না হলেও কিভাবে যেন ঠাঁই পেয়ে গিয়েছিল ওই বাড়ির এক কোণে। ওই বাড়িতে বাবার দুঃসম্পর্কের ভাইরাই বাবাকে মার সাথে বিয়ে দিয়েছিল।
মাও শুনেছি ওই গ্রামের মেয়ে ছিল, কিন্তু আমার জন্ম দিতে গিয়ে মা মারা যায়। বাবা আরো দিশেহারা হয়ে পড়েছিল এত ছোট একটা বাচ্চাকে নিয়ে। তখন বাবার এক দুঃসম্পর্কের বিধবা বোন আমার সবকিছু নিজের ওপর নেয়। বাবাও যেন হাঁফ ছেড়ে বাঁচে। 12 বছর অবধি আমি ওনাকেই নিজের মা বলে জানতাম, কিন্তু হঠাৎ ব্রেস্ট ক্যান্সারে ওনার মৃত্যু হয়। আমাদের দেশে মহিলাদের সব থেকে বেশি হয় ব্রেস্ট ক্যান্সার, কিন্তু মানুষ তাও সতর্ক হয় না। যখন সতর্ক হয় তখন কিছু করার থাকে না আর। সেটাই হয়েছিল পিসির জন্য। মৃত্যুর আগে পিসি আমাকে বলে সে আমার আসল মা না। আমি কি করব বুঝে উঠতে পারিনি। বহুদিন চুপ করে গিয়েছিলাম পিসির মৃত্যুর পর। বাবা বহুদিন আমার সেভাবে কোনো দেখা না করে চেষ্টা করছিল একটা চাকরির। একটা বিশাল পরিবার থেকে বেরিয়ে আমাকে নিয়ে কোথাও থাকা, কারণ দাদাদের গলগ্রহ হয়ে থাকা সম্ভবত কেউই পছন্দ করে না। কিন্তু মাধ্যমিক পাশ বাবা চেষ্টা করেও কোনো পার্মানেন্ট কাজ জোগাড় করতে পারছিল না। পিসির মৃত্যুর পর আমার শোবার ব্যবস্থা হয় ছোট কাকার ঘরের মেঝেতে। আমার অবিবাহিত কাকা বয়সে ছোট হলেও করিতকর্মা ছিল বেশ। বাড়ির সব লোকের ওপর ছড়ি ঘোরাতো খুবই ভালো পারত। আর বাড়িতে আগছার মতো গজিয়ে ওঠা আত্মীয়রা সবাই জানতো বড় জেঠা ছোট কাকার কথা ছাড়া এক পাও চলে না। সেই জন্য সবাই বেশ সমঝে চলতো কাকাকে। তাই আমি বড়ই আশ্চর্য হয়েছিলাম যখন কাকা নিজের ঘরে আমাকে থাকতে দিয়েছিল, কিন্তু সেটা বেশি দিন রইল না। যখন জানতে পারলাম কি জন্য হঠাৎ আমি কাকার ঘরে ঢোকার সুযোগ পেয়েছিলাম, ও থমকে গেল। আমার মধ্যে কি চলছিল সেটা ভাষাতে বোঝানোর ক্ষমতা আমার ছিল না, তবে এটুকু বুঝতে পারছিলাম সেই অনুভূতির কাছে চারপাশের ঝড়ও কিছুই না। প্রচন্ড উত্থান পতন চলছিল আমার মধ্যে। অনেক প্রশ্ন আমার মনকে ব্যতিব্যস্ত করে তুললেও আমি ওকে চুপ করার সময় দিলাম। আমি আর শুনতে চাই না রিতম, আমি নিজেকে আটকে রাখতে না পেরে বললাম। কিন্তু আমি বলতে চাই মিতা, তোমার কাছে আমি কিছুই লুকোতে চাই না। ওর মুখটা হাসার চেষ্টা করলেও প্রচন্ড দুঃখ ঘেন্না ওর মুখের ওপরই স্পষ্ট হয়ে উঠছিল। আমার কাছে এটা খুব স্বাভাবিক কিছু ছিল না। চাইল্ড অ্যাবিউজ এবং বিকৃত যৌনতার শিকার আমি বহুজনকে দেখেছি। যদিও নারীর সংখ্যা বেশি, কিন্তু পুরুষ ধর্ষণ যে হয় না সেটা একেবারেই না। এটাকে মেডিকেল টার্মে সদোমি বা অ্যানাল রেপ বলে, এবং এটা ভারতীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ। ছেলেদের ক্ষেত্রে সেগুলোর পরিণতি কি হতে পারে পরিণত বয়সে, সেটার একটা উদাহরণ রিতম। ও নিজেকে খারাপ ভাবতে শুরু করে। আবার অনেকের ক্ষেত্রে উল্টো হয়, তারা নিজেদের আত্মগ্লানি বের করে আনে নিজের ভালোবাসার মানুষের ওপর শারীরিক অত্যাচার করে। আর এটা কোনো কল্পনা না, খুব কম হলেও অনেক ছেলের মুখ থেকে শুনেছি সাইকোলজিক্যাল কাউন্সেলিং করার সময় এরকম ঘটনা। আমার শুনতে ইচ্ছে করছিল না সেই নগ্ন ইতিহাস, কিন্তু আমাকে শুনতে হতো, কারণ রিতমের কাউকে বলার দরকার ছিল সব কথা, নিজেকে আত্মগ্লানি থেকে মুক্ত করার জন্য। তাই আমি নিজের মনের দরজা উন্মুক্ত করে দিলাম, ওর সমস্ত লজ্জা আত্মগ্লানি নিজের মধ্যে শুষে নেবার জন্য। কাকা প্রতি রাতে আসতো দেশি মদের বোতল নিয়ে। আমি মুখ বন্ধ করে সহ্য করতাম সে মারাত্মক যন্ত্রণা। কাকা শাসিয়ে যেত, কাউকে বললে বাবাকে বাড়ি থেকে বের করে দেবে। কি বলতাম আমি, কাকে বলতাম? বাবার আর আমার ওই বাড়িটা ছাড়া কিছুই ছিল না থাকার মতো। বাবার কোনো ফিক্সড ইনকাম ছিল না, আর আমাদের কোনো মাথা গোজার ঠাঁই ছিল না। সহ্য করতে হতো মুখ বুজে সে যন্ত্রণা, কিন্তু তার মূল্য চুকিয়েছিলাম শুধু দেহে না, মনেও। আমার দেহের থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতো আমার মন, আমার শৈশব। কাকা দয়া করে আমাকে গ্রামের স্কুলে ভর্তি করেছিল, সেটা আমি ছাড়তে চাইছিলাম না। আমি পড়তে চাইছিলাম, অনেক টাকা কামাতে চাইছিলাম, যাতে এই নরক থেকে বেরিয়ে যেতে পারি। আমি ভীষণ গুটিয়ে গেছিলাম,
কারো কাছে নিজেকে মেলে ধরতে পারতাম না। ও চুপ করল। বাইরে ঝড় থেমে গেছে। সম্ভবত মানুষের মনের ঝড়ের সাথে লড়াই করার ক্ষমতা ওর ছিল না। ও থমকে গেছিল, আর তার জন্য হঠাৎ করেই নিঃশব্দ হলো চারিদিক। সেই অকল্পনীয় নিস্তব্ধতার মাঝে বসে আমরাও ভাষা হারিয়ে ফেলেছিলাম। শুভদা আর বাকিরা কোথায় জানি না, সম্ভবত সামনের ক্যাম্পে। কিন্তু এখনই কেউ বেরোবে না টেন্ট থেকে, কারণ ঝড় থেমে গেলেও তুষারপাত চলছে অবিরামভাবে। আর এই ঠান্ডায় একে অপরের উষ্ণতা ছেড়ে কেউ আসবে না বাইরে। প্রায় 3 মাস আমি সেই নরক যন্ত্রণা ভোগ করেছিলাম। মাঝে মাঝে কাকা বিষয় সম্পত্তি দেখাশোনা করতে কিছুদিনের জন্য বাইরে গেলে আমি রেহাই পেতাম। কখনো কখনো ইচ্ছে করতো আমি আত্মহত্যা করে নি, কিন্তু সাহস পেতাম না। আমার আধ পাগলা ভোলা বাবার আমি ছাড়া কেউ ছিল না জীবনে। আমি জীবন শেষ করলে বাবাও বাঁচতে পারতো না। আমাকে প্রতিষ্ঠিত করতেই তো নিজেকে। আর ভগবান বোধ করে আমার কষ্ট দেখে চুপ করে থাকতে পারেননি। তাই আমি মুক্তি পেলাম সেই অকল্পনীয় শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে। গ্রামের এক ডাক্তার কাকু বহুদিন বাইরে ছিল। ছোটবেলাতে সে বাবার খেলার বন্ধু ছিল। সারা জীবন অনেক উপার্জন করে তার বুড়ো বয়সে হঠাৎ ইচ্ছে হলো গ্রামের বাড়িতে ফিরবে। চিরকুমার সেই ভদ্রলোক গ্রামে ফিরে ফ্রিতে চিকিৎসা শুরু করলো মানুষের। বাবার খবর পেয়ে তার পায়ে পড়ল গিয়ে। তিনি জানতেন না তার বাল্যবন্ধুর এত খারাপ অবস্থা। খবর শুনে তিনি বাবাকে বেশ কিছু টাকা দিতে গেলেন, কিন্তু বাবা গরিব হলেও মানসম্মান জ্ঞান টনটনে ছিল। আত্মসম্মান রক্ষার্থে কিছুতেই শুধু হাতে টাকা নিতে রাজি হলেন না। তখন সেই ডাক্তার কাকু বাবাকে কাজ দিল নিজের কম্পাউন্ডার হওয়ার। বাবা রাজি হলো। বিশেষ কোনো কাজ ছিল না, শুধু ডাক্তারের কাছে ফ্রিতে দেখতে আসা প্রচুর রোগীর নামটা লিখে ওষুধগুলো দেওয়া ছাড়া। কাকু আমার কথা জানতে পেরে বাবাকে অনুরোধ করলেন নিজের বাড়িতে থাকার, কারণ অত বড় বাড়িতে থাকার কেউ ছিল না। আর আমার পড়ার আগ্রহ কাকুকে মুগ্ধ করে। আমি কাকুকে এতটা ভালোবাসতাম, কাকুকে একদিন সব বলেছিলাম খুলে। কাকু স্তব্ধ হয়ে গেছিল সবটা শোনার পর। জানোয়ারটা সাহস কি করে পেল এসব করার পর বুক ফুলিয়ে ঘুরে বেরোনোর? বাবা শোনো, তোমার সাথে যা হয়েছে সেটা খুব বাজে ঘটনা, কিন্তু তুমি চিন্তা করো না, এটা ভারতীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ। তুমি খুব বাহাদুর, অনেক সাহসী, তাই তুমি বলতে পেরেছো। কিন্তু তুমি কিচ্ছু চিন্তা করো না, আর কোনো বাচ্চার ক্ষতি হতে আমি দেব না। আমি ভয় পেয়ে গেছিলাম। ছোট কাকুর অনেক ক্ষমতা গ্রামে, যদি ডাক্তার কাকুর কিছু হয়ে যায়। সে কথা বড় সংকোচের সঙ্গে আমি জানাতেই কাকু হেসেছিলেন। মাথার চুলে পাক ধরেছে অনেক আগে। আমার আর কিসের ভীতি? আর শুধু তোমার কাকুর ক্ষমতা আছে তুমি ভাবো, আমার কিছুই চেনা পরিচিতি নেই নাকি? শুধু তুমি বলো, তুমি যে সাহস দেখিয়ে আমাকে বলেছো, কোর্টে সেই সাহস দেখাতে পারবে কি? আমি রাজি হয়ে গেছিলাম কাকার উপর বদলা নিতে, কিন্তু বাবা বেঁকে বসলো। কাকার অনেক বোঝানো সত্ত্বেও বাবা রাজি হলো না তার নাবালক ছেলের লজ্জার ইতিহাসকে সমাজের সামনে আনতে। পুরুষ মানুষ ধর্ষিত হতে পারে, সম্ভবত এটাকে তার মানসিকতা মানতে রাজি ছিল না। তাই বাবা আমাকে অনুরোধ করেছিল থেমে যাওয়ার জন্য। কাকা বাবার উপর খুব রেগে গেছিল, এভাবে মুখ বুজে সব মেনে নেওয়ার জন্য, কিন্তু তার বেশি কিছু করতে পারেনি, কারণ আমি নাবালক হবার জন্য আমার ওপর বাবার অধিকার ছিল সম্পূর্ণ। ডাক্তার কাকু আমাকে তারপর থেকে একটু বেশি কাছে টেনে নিয়েছিল, নিজে খরচ করে পড়িয়েছিলেন সবটুকু। আমার মেডিকেল পাওয়ার জন্য তার থেকে খুশি বোধহয় বাবাও হয়নি। কাকু আমার কম বয়সে বিয়েটা মানতে পারেনি, কিন্তু কাকুও সম্ভবত বুঝেছিল আমার সঙ্গীর চাহিদা। আমার কাউকে বলার দরকার ছিল নিজের সব কথা,
আমি ভেবেছিলাম আমার স্ত্রী বুঝবে। আমার পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকলে আমি ভাবতেও পারিনি অতীতের শেষ নির্মম ইতিহাস এভাবে সামনে এসে আমার বর্তমানকে নষ্ট করে দেবে। প্রথম আমার স্ত্রী সাপোর্ট করলেও ওর পক্ষেও অসুবিধের ছিল। শারীরিক চাহিদা তো সবার থাকে, বিশেষ করে এক সদ্য বিবাহিত মেয়ের বিয়ে নিয়ে কত ইচ্ছে আশা থাকে। আমি জানি ও সম্ভবত আমাকে ভালোবাসতো না, সম্ভবত আমার ডাক্তার প্রোফাইলের জন্য বিয়েতে রাজি ছিল। আমার সব গল্প শুনে ভেবেছিল ডাক্তার কাকু যখন আমাকে এত ভালোবাসে, নিঃসন্তান কাকু কি সবকিছু আমার নামে লিখে যাবে না? আমি মেনে নিয়েছিলাম সেটাও। আমার শুধু একজন কাউকে দরকার ছিল নিজের করে, যার কাছে সবকিছু বলতে পারবো অকপটে, যে কোনো সমালোচনা না করে মুখ বুজে শুনবে আমার দুঃখের দিনগুলোর কথা। আমরা দুজনেই চুপ করে গেছিলাম। শুভদা আর বাকিরা বেরিয়ে এসেছে তাঁবুর থেকে। ওদের গলার শব্দ পাচ্ছিলাম। এবার আমাদেরও বেরোতে হবে। চারিদিকে রোদের কোনো ছাপ চোখে পড়ছিল না তাঁবুর মধ্যে থেকে। তুষারপাত থেমে গেলেও আকাশ কাটেনি। আর আজকে সম্ভবত আর নামাও যাবে না। এমনিতে বিকেলের পর ট্রেক করা যায় না। তারপর ওই আসার পথে প্রচন্ড বরফ পড়ে কি বিপজ্জনক যে হয়েছিল সেটা না দেখলেও কল্পনা করতে সমস্যা হচ্ছিল না। অনেকক্ষণ ধরে আমাদের মধ্যে সৃষ্টি হওয়া গাম্ভীর্যের পাহাড়কে সরানোর চেষ্টা করে আমি বললাম, বাইরে যাবে? কি পরিস্থিতি একবার দেখা দরকার, আজ তো আর নামাও যাবে না। রিতম দীর্ঘ নিঃশ্বাস ফেলে নীরবে সম্মতি দিল আমার কথার। আমরা দুজনেই বেরিয়ে এলাম বাইরে। গেটের সামনে অনেকটা বরফের একটা পাহাড়কে সরিয়ে। তাঁবুর ওপর বরফ পড়ার জন্য আমাদের এতক্ষণ বারবার উঠে দাঁড়িয়ে ঝাড়তে হচ্ছিল। এবার বাইরে এসে অবাক হয়ে গেলাম, বরফের পরত আরো অনেকটা বেশি করে পড়েছে। -10 ডিগ্রি নেমে গেছে তাপমাত্রা। চৌহান আর গাইড ছেলেটা দেখলাম সবার সাথে কথা বলছে তাঁবুর সামনে দাঁড়িয়ে। রাজেন্দ্রজি সম্ভবত খাবার বানাতে গেছে, কারণ সকালে সেই যে ছোট বাটি উপমা খেয়ে ট্রেক শুরু করেছিলাম লোয়ার ওয়াটারফল থেকে, তারপর ড্রাই ফ্রুটস আর চকলেট কিছু টুকরো ছাড়া কিছুই জোটেনি, এমনকি জল পর্যন্ত না। কারণ এখানে জলের সাপ্লাই না থাকার জন্য বরফ গলিয়ে জল খেতে হতো, কিন্তু এই ঝড়ে কে গলাবে বরফ? পৌঁছে গেছিলাম সকাল 11টার দিকে। এখন বেলা 4টে বাজে। এতক্ষণ ধরে উথাল পাথাল করেছে ঝড়, কখনো কমেছে কখনো বেড়েছে, কিন্তু থামেনি একেবারে। नीचे जाना मुश्किल है, आज रात यही रुकना पड़ेगा। हम HHI वालों से बात करते हैं कि कोई स्लीपिंग बैग मिल जाए तो। ও আর গাইড আমাদের তাঁবু থেকে একটু দূরে HHI এর তাঁবুর দিকে গেল। কি রে মিতা? শুভদা প্রশ্ন করতেই সবাই ঘুরে তাকালো আমার দিকে। ছেলেটার কোনো খোঁজ পাওয়া গেল? না রে, নিচ থেকে ওর গ্রামের লোকজন সার্চ পার্টি নিয়ে আসবে একটু বরফ কমলে। রিতম কই? শুভদা বলল, টেন্টে। বলছি কি কথা হলো আজ? নামার রাস্তা বন্ধ, এখানেই থাকতে হবে আজকে। চৌহান HHI দের সাথে কথা বলতে গেল যদি স্লিপিং ব্যাগ পাওয়া যায়, কালকে সকাল হলেই আমরা নেমে যাব। আমরা কেউ কোনো উত্তর দিলাম না। মন প্রচন্ড খারাপ হয়ে গেছিল এত কাছ থেকে নেমে যেতে হবে বলে। গাইড বলল, যদি উঠি তাহলে সম্পূর্ণ নিজের ওপর ভর করে উঠতে হবে। এই আবহাওয়াতে ওরা কোনো রেসপন্সিবিলিটি নেবে না। তাই আমি বারণ করে দিলাম, কারণ দাদা সামনের পাহাড়টার শিহরণ জাগানো উচ্চতার দিকে তাকিয়ে বলল, এই 6 কিলোমিটার মাত্র 6 ঘন্টার মধ্যে উঠতে হবে। আর প্রায় 15,000 ফিট উচ্চতায় এত তাড়াহুড়ো করে ওঠার শক্তি বা দম আমাদের কারোর নেই। দাদার কথাগুলো গায়ে লাগলেও অস্বীকার করার উপায় ছিল না। সত্যি আমাদের কারোর ক্ষমতা ছিল না ওই আবহাওয়া মাথাতে নিয়ে আভালাং উপেক্ষা করে অত কম সময়ে অত উঁচুতে উঠি। সেদিন সারা বিকেল কেটে গেল পাহাড়ের দিকে তাকিয়ে। আর ঝড় না হলেও আবহাওয়া খুব খারাপ ছিল।
সন্ধ্যার অনেক আগেই অন্ধকার হয়ে গেছিল চারিদিক। চারপাশে শুধু আমাদের ছোট ছোট তাঁবু ছাড়া কিছুই ছিল না। দূরে HHI এর একটা তাঁবু ছাড়া কিছুই ছিল না। ইন্ডিয়ান হাইকস আবহাওয়া খারাপের জন্য নিচে নেমে গেছিল, পুরোটা না উঠেই। সেই নির্জন ছোট মাঠে আমাদের নিঃশব্দ নিঃশ্বাস ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। আমি সামনের কালো বিশাল পাহাড়ের দিকে এক দৃষ্টে তাকিয়েছিলাম। রিতম এসে দাঁড়ালো আমার পাশে। কিছু স্লিপিং ব্যাগ পাওয়া গেছে HHI কে অনেক বলে, আর একটা বড় তাঁবু। আজ সবাই একসাথে ঘুমোবো। ওই কিছু স্লিপিং ব্যাগ অ্যাডজাস্ট করে, না হলে হাইপোথার্মিয়া হয়ে মারা যাব তো। আমি ওর উত্তর দিলাম না, অনেকক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, তোমার খারাপ লাগছে না রিতম? কালকে নেমে যেতে হবে। এতদিন আমাদের যে জার্নি চলছিল সামনের দিকে, হঠাৎ বাধা পেয়ে সেই একই রাস্তাতে ফিরে যেতে হবে। আমি দ্ব্যর্থক অর্থে বলেছিলাম কথা। আমার আর ওর যে সম্পর্ক এত দূর এগিয়েছিল, সেটা কি আবার আগের মতো হবে? দুজনে কি অপরিচিত হয়েই বিদায় নিব একে অপরের কাছ থেকে? ও ঘুরে দাঁড়িয়েছিল আমার দিকে, আমার কথার অর্থ ধরতে পেরেই। প্রেমের পরীক্ষা কখন সব থেকে বেশি হয় জানো? যখন কোনো পর্বত কঠিন বাধা সামনে এসে দাঁড়িয়ে যায়। এই কটা দিন আমি জীবনের সব থেকে বেশি খুশি পেয়েছি। বুঝেছি ভালো থাকার মানে। তুমি বিশ্বাস করো, আমি আবার ফিরে যাব এই সব কিছু ছেড়ে। এত সহজে ছেড়ে যেতে দেব নিজের জীবনের চাহিদা? আমি আর ও অনেকক্ষণ একে অপরের জরিপ করছিলাম গভীরভাবে, যতক্ষণ না অনিমেষ দা টেন্টে ঢুকতে বলল। সে রাত ছিল আমাদের জীবনের সব থেকে স্মরণীয় রাতের একটা। বিশাল একটা তাঁবু খাটানো হয়েছিল HHI এর কাছ থেকে এনে। তার মধ্যে আমরা সবাই শুয়েছিলাম পাশাপাশি। স্লিপিং ব্যাগগুলো খুলে কম্বলের মতো নিয়েছিলাম। ঠান্ডার জন্য একে অপরের গা ঘেঁষে শুয়েছিলাম। পরের দিন নিচে নেমে যেতে হবে মনে করে ভীষণ এক অবসাদে মন আচ্ছন্ন হয়ে যাচ্ছিল। ঠান্ডার থেকে বেশি মনকে জমিয়ে দিচ্ছিল গ্লানি, দুঃখ। আর তখনই আমি সেই জিনিস দেখেছিলাম। রাত্রে প্রচন্ড বাথরুম পেতে আমি বাইরে বেরিয়েছিলাম। অনেকক্ষণ চেপে রাখার চেষ্টা করেও আমি পারিনি। আর তাঁবুর বাইরে পা রাখতেই জমে গেছিলাম আবেশে। কি অপরূপ সে দৃশ্য, আমি কোনো ভাষাতেই বর্ণনা করতে পারবো না। আকাশ কেটে গেছিল। নীলচে কালো আকাশের মধ্যে জ্বলছিল চুমকির মতো তারা। তাদের ম্লান আলোতে বরফগুলো যেন অদ্ভুত মায়া ধরা আবেশে জ্বলছিল। আমার বাথরুমের প্রচন্ড চাপ থেমে গেছিল উরেথার স্পিংটারের সর্বোচ্চ ক্ষমতার সংকোচনের জন্য। যেন আমি বিড়লা প্ল্যানেটোরিয়ামের মধ্যে বসে আছি, হাত বাড়ালেই ছুঁতে পারবো তাদের। কি অদ্ভুত সুন্দর! আমি কেঁদে ফেললাম আবেশে। ভগবানের কাছে দুহাত জোর করলাম মনে মনে এই রূপ দেখার সৌভাগ্য আমাকে করে দেওয়ার জন্য। আমার একটুও ক্লান্তি লাগছিল না, আর না লাগছিল কোনো দুঃখ ট্রেক কমপ্লিট করতে না পারার। কারণ আমার মন পরিপূর্ণ হয়ে গেছিল অপ্রাকৃতিক সৌন্দর্যে। আমি বড়ই ভাগ্যবান, তাই প্রকৃতি এই রূপ দেখার অধিকার দিয়েছিল আমাকে। সারা রাত্রি গল্প আড্ডা চলছিল। পরের দিন কতটা নামা হবে ভাবা হচ্ছিল। মনে অনেকটা দুঃখ নিয়ে দুদিকে ঘুমাতে গিয়েছিলাম। তাঁবুর শেষের দিকে আমি ছিলাম, আর আমার পাশে রিতম। ও জড়িয়ে নিয়েছিল স্লিপিং ব্যাগটা দুজনের গায়ের ওপর। আকাশ কাট গয়া, ট্রেক কর পায়েঙ্গে আজ। চৌহানের কথাতে রাত 3:30 সময়ে আমরা লাফিয়ে উঠলাম।